ইলাস্ট্রেটরের বেসিক নিয়ে আরও একটা ভিডিও। এই ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে এবং আপনাদের অনেক বেশি প্রয়োজনীয়। সেটা হচ্ছে আমরা আজকে আলোচনা করব ক্রিয়েট আউটলাইন এবং পাথফাইন্ডার নিয়ে। তো এই বিষয়গুলি কিন্তু আমাদের জানা প্রয়োজন। যদিও আমি খুব কমই ক্ষেত্রে আমি পাথফাইন্ডার ব্যবহার করে থাকি, কিন্তু পাথফাইন্ডার দিয়ে আসলে কি করা যায়, কখন ব্যবহার করতে হয়, সেই বিষয়গুলি কিন্তু আমি আপনাদেরকে সহজেই বলে দেব। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম হচ্ছে আমি ফাইল থেকে একটা পেজ নিয়ে নিচ্ছি। আমার অনুযায়ী আমি যে কোনো একটা পেজ নিয়ে নিচ্ছি, আপনি একটা পেজ নিয়ে নেবেন। তো সর্বপ্রথমে হচ্ছে আমরা যে কাজটা করব, টাইপ টুলে যাব, কারণ আমরা প্রথমে ক্রিয়েট আউটলাইনের বিষয়টা ক্লিয়ার হব। ক্রিয়েট আউটলাইনের বিষয়টা ক্লিয়ার হলে দেন আমরা কিন্তু এই টাইপ টুলে যেতে হবে। তো আজকের এই ভিডিওটার জন্য কিন্তু একজন রিকোয়েস্ট করেছিল। তো আপনারা অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেন, সেগুলির ক্ষেত্রে বেশিরভাগই দেখা যায় যে আপনাদের নিজস্ব পার্সোনাল রিকোয়েস্ট হয়ে যায়। তো নিজস্ব পার্সোনাল রিকোয়েস্ট আসলে করবেন না, কারণ এমন কিছু রিকোয়েস্ট করুন যেগুলি সবার প্রয়োজন, তাইলে আমার জন্য ভিডিও করতে সুবিধা হয়। আমি তো আর ইউটিউবে একজনের জন্য ভিডিও তৈরি করতে পারি না, আমার আসলে তৈরি করলে সবার জন্য তৈরি করতে হয়, যাতে সবারই উপকার হয়। এইরকম টাইপের রিকোয়েস্ট করলে আমার জন্য ভিডিও বানাতে ভালো হয়। তো এরপর হচ্ছে আমরা এদিক থেকে ফ্রন্টটাকে একটু বাড়াই নিচ্ছি। বাড়াই নেওয়ার পর আমরা হচ্ছে এই দিক থেকে ILLUSTRATOR ইলাস্ট্রেটর লিখে নিলাম। তো লিখে নেওয়ার পর এটা কিন্তু এখন আমাদের টাইপ আকারে আছে, যেমন আমরা টাইপ টুলের মাধ্যমে লিখে নিয়েছি। আমরা এখানে কিন্তু সবগুলি একত্রিত আছে। তো এখন আমাদের এই টাইপ টুলের ক্ষেত্রেই কিন্তু ক্রিয়েট আউটলাইনটাকে ব্যবহার করা হয়। যেমন আমরা এখানে যদি বাংলা লিখি, আমি একটু বাংলা লিখে আপনাদেরকে দেখাই দিচ্ছি। SUTO সুতনি MG বোল্ড লিখে দিলাম এবং আমি কন্ট্রোল অল্টার B দিয়ে আমি বাংলাদেশ লিখে নিলাম। তা আমরা এই লেখাটাকে লিখে নেওয়ার পর আমরা এখন যদি এটাকে ক্রিয়েট আউটলাইন না করি, তাহলে কি কি সুবিধা আছে এবং অসুবিধা আছে আমি সেটা বলে দিচ্ছি। তার আগে আমি এদিকে আরেকটাকে একটু ইংলিশ করে নিচ্ছি। আমি এদিক থেকে এখন টাইম নিউ রোমানটাকে নিয়ে নিচ্ছি। আমরা কিবোর্ডটাকে ইংলিশ করে নিচ্ছি, টাইম নিউ রোমান বোল্ড। এখন আমরা এটাকে ইলাস্ট্রেটর লিখে নিচ্ছি অথবা বাংলাদেশি লিখে নিচ্ছি। তা আমরা এদিক থেকে বাংলাদেশ লিখে নিলাম। তো এখন এটা হচ্ছে আমাদের বাংলা লেখা এবং এটা হচ্ছে আমাদের ইংলিশ লেখা। তো আমরা অনেক সময় দেখা গেছে যে আমাদের ইলাস্ট্রেটরে এমন কোনো ফন্ট ব্যবহার করে থাকি যেই ফন্টগুলি অন্য কোনো কম্পিউটারে নাই। তো অন্য কোনো কম্পিউটারে যদি এই ফন্টগুলি না থাকে, সেই ক্ষেত্রে যদি আমরা যেই কম্পিউটারে ফন্ট নাই সেই কম্পিউটারে যদি এই ফাইলটা ওপেন করতে যাই, তাহলে কিন্তু আমাদের লেখাগুলি ঘর ঘর চলে আসবে। আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। ঠিক লেখাগুলি এরকম আকারে চলে আসবে, প্রত্যেকটা অক্ষর এরকম ঘর কিন্তু হয়ে যাবে। তো এরকম ঘর হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে এখানে আসলে কি লেখা আছে। তো আপনি যখন একটা ফাইল কমপ্লিট করবেন, কমপ্লিট করার পর আপনি যদি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দেন, তাহলে কি হবে, আমাদের এই ফন্টটা কিন্তু ভেঙে যাবে বলতে এটা আমাদের ফিল কালারে চলে যাবে এবং এটা আমাদের এইরকম পেন টুল দিয়ে বানানোর মতো একটা অবস্থা, এরকম একটা শেপ হবে। তো সেই ক্ষেত্রে আপনি আমি যে এই বাংলা ফন্টটাকে যে ক্রিয়েট আউটলাইন করে নিলাম, এটাকে যদি এখন আমি অন্য কোনো কম্পিউটারে ওপেন করতে যাই, সেই ক্ষেত্রে এই ফন্টটা যদি তার কম্পিউটারে নাও থাকে, তাও এখানে এটা শো করবে। এজন্য হচ্ছে এই ক্রিয়েট আউটলাইন করতে হয়। তো এই কাজগুলি বিশেষ করে হচ্ছে যখন আমরা কোনো কাজ কমপ্লিট করব এবং কোনো একটা ফাইলের মধ্যে আমাদের অনেক কিছু লেখা থাকবে, সেই লেখাগুলিকে আমরা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিব। ক্রিয়েট আউটলাইন করে দিলে কি হবে, আমাদের এই ফাইলটা অন্য যে কোনো কম্পিউটারে ওপেন হোক না কেন, সেখানে ফন্ট থাকুক বা না থাকুক, সেটা কিন্তু আমাদের এখানে দেখা যাবে। তো এটা হচ্ছে একটা সুবিধা। আরেকটা সুবিধা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি কন্ট্রোল Z দিয়ে এটাকে রেখে দিলাম। এরপরে এখন দেখেন এটা কিন্তু আমাদের টাইপ অবস্থায় আছে। এখন আমরা যদি এখান থেকে অক্ষরগুলিকে আলাদা করতে চাই বা কোনো একটাকে আমরা সরাই দিতে চাই, তাহলে নর্মালি আমরা এদিক থেকে এটাকে সিলেক্ট করে সরাইতে পারতাম। কিন্তু
এটাকে যদি আমার স্পেসিফিক, যেমন ধরুন আমাদের জিটা হচ্ছে এখানে দরকার, তো সেই ক্ষেত্রে আমরা আবারও টাইপ টুলে যাব, এখানে ক্লিক দিব, দেন জি প্রেস করব, তারপরে হচ্ছে আমরা এটাকে এখানে বসাতে পারবো, তাই না? তো এখন আমাদের এত ঝামেলা না করে আমাদের ধরুন এক একটা ওয়ার্ড এক এক জায়গায় বসাতে হবে, সেক্ষেত্রে আমরা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নিব প্রথমে, এরপরে আবারও রাইট বাটন ক্লিক করে আমরা আনগ্রুপ করে নিব, এরপরে আমাদের এক একটা করে অক্ষর আমরা কিন্তু ধরতে পারবো, যেইটা যেদিকে নেওয়ার প্রয়োজন পড়ে সেটা আমরা সেদিকে নিতে পারবো। তো ক্রিয়েট আউটলাইনের সবচাইতে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে যে আমরা যখন বাংলা অথবা ইংলিশ, আমরা অনেকে অব্র দিয়ে লিখি, আবার অনেকে বিজয় 52 ক্লাসিক যেটা দিয়ে হোক না কেন আমরা বাংলা লিখে থাকি। এই বাংলার ক্ষেত্রে হচ্ছে এই ক্রিয়েট আউটলাইন করে নিলে আপনি কিন্তু সমাধান পেয়ে যাবেন। এছাড়া আপনি যদি ইউনিকোড দিয়ে কোনো একটা কিছু ফাইল তৈরি করার পর অন্য একটা কম্পিউটারে ওপেন করতে যাবেন, তখনই কিন্তু ঘর ঘর চলে আসবে। আর এই ঘর ঘর যাতে না আসে এটার জন্যই কিন্তু আমরা প্রথমত ক্রিয়েট আউটলাইন করে থাকি। এরপরে আরেকটা বিষয় হচ্ছে ক্রিয়েট আউটলাইন করে এইভাবে করে আমাদের ফ্রন্টগুলিকে ভেঙে আলাদা আলাদা করার জন্য। এই দুইটা হচ্ছে ক্রিয়েট আউটলাইনের বিষয়। এখন হচ্ছে আমরা এই যে ক্রিয়েট আউটলাইনের যে বিষয়টা শিখলাম, সেটা হচ্ছে আমরা যেমন এখান থেকে কিছু একটা লিখে নিলাম, মাউসের রাইট বাটন ক্লিক করে আমাদের এদিক থেকে এই ক্রিয়েট যে আউটলাইন আছে এই বিষয়টা আমরা অবশ্যই সবাই বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা পাথফাইন্ডারের বেলায় আসি। পাথফাইন্ডার এদিকে আমরা অনেকেই খুঁজে পাবো না, আর এদিকে পাওয়ারও কথা না। আমরা যে কাজটা করব, প্রথমে উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পর এদিকে দেখেন পাথফাইন্ডার নামে একটা অপশন আছে, আর এটা শর্টকাট হচ্ছে শিফট প্লাস কন্ট্রোল প্লাস F9। এটা যদি প্রেস করেন তাইলে আপনার অটোমেটিক্যালি এটা আপনার ডিসপ্লেতে চলে আসবে। এখন আমি এখান থেকে ক্লিক করে দিলাম, এই হচ্ছে আমাদের পাথফাইন্ডার। তো এখন এদিকে হচ্ছে এটা হচ্ছে ডিভাইড, বা এখানে আরো অনেক ধরনের অপশন কিন্তু আছে, আমরা কোনটা দিয়ে কি করতে পারবো সেই বিষয়টা একটু দেখে নিই। তো যেমন ধরুন আমরা এদিক থেকে রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে এরকম একটা শেপ নিলাম। এখন আমরা এখান থেকে আমরা অল্টার ধরে আমরা আরেকটা শেপ নিয়ে আমরা এদিক থেকে রেড কালার করে দিলাম। এখন আমরা চাচ্ছি এই যে মাঝখানের যে শেপটা আছে এটাকে আমরা ভাগ করতে, মানে ভেঙে ফেলতে চাচ্ছি। এখন আমাদের এই দুইটা তো আস্থা আছে, সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে এটার এই যে একটার উপর যে আরেকটা যতটুকু উঠেছে এই অংশটুকু আমাদের ভাঙা লাগবে। তো ভাঙার জন্য আমরা এই দুইটাকে একসাথে সিলেক্ট করে আমরা যদি এদিক থেকে ডিভাইডের উপর ক্লিক করি, দেন রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ ক্লিক করি, দেন দেখেন এখান থেকে আমাদের এটা কিন্তু ডিভাইড হয়ে গেল, এবং আমাদের এই দিকে কিন্তু ডিজাইনের মতো একটা শেপ তৈরি হয়ে গেল। তো এই ডিভাইডের অপশনটা হচ্ছে আমাদের কোনো একটা অবজেক্টকে ভেঙে ফেলে দেওয়া, মানে ভেঙে আলাদা করা। এরপরে আপনি এটাকে এখানে রাখবেন কি ফেলে দিবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। এটার কাজ হচ্ছে একটার উপর আরেকটা যতটুকু আসবে, ধরুন আমরা এটাকে তৈরি করেছি, এখন এটার উপরে আমরা কোনো একটা অংশ রেখেছি, আমরা এইভাবে করে এটাকে ঘুরাই দিলাম। এখন এই যে একটার উপর যে আরেকটা উঠেছে এইটার মধ্যে হচ্ছে একটার উপর আরেকটা যতটুকু অংশ গিয়েছে এই অংশটুকুকে এটা ভেঙে আলাদা করে দিবে। যেমন আমরা এদিক থেকে ডিভাইড করে দিলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। এখন আমরা এই মাঝখানেরটাকে ডিলিট করি, অথবা আমরা এটাকে ডিলিট করি, অথবা আমরা এখান থেকে এটাকে ডিলিট করি। আমরা যেভাবে চাই, যেটাকে আলাদা করতে চাই সেটাই কিন্তু করতে পারবো। তাহলে ডিভাইডের কাজ হচ্ছে কি আমাদের এটাকে ভাগ করে দেওয়া। তো এই বিষয়টা হচ্ছে আমরা ক্লিয়ার করতে পেরেছি। এখন এদিকে আমাদের আরো কিছু শেপ আছে, যেমন আমরা এদিক থেকে রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম, আমরা চিকন করে এখানে একটা শেপ নিলাম, এবং আমরা এখান থেকে এখানে আরেকটা শেপ নিলাম, এবং আমরা এখান থেকে এরকম একটা শেপ নিলাম, এবং এইখান থেকে আমরা আরেকটা শেপ নিয়ে নিব। তো ধরুন যে এখানে আমরা একটা রাস্তা তৈরি করেছি, যে আমাদের এটা হচ্ছে মেইন রোড, এবং এদিকে একটা, এদিকে রাস্তা গেছে, এদিকে রাস্তা গেছে। তো সেই ক্ষেত্রে আমরা যখন এই সম্পূর্ণটাকে একসাথে ধরে আমরা হচ্ছে এদিক থেকে এই ইউনিট করে দিব, তখন কিন্তু দেখেন আমাদের এগুলি কিন্তু আলাদা আলাদা ছিল, আর এখন কিন্তু এগুলি একসাথে হয়ে গেছে, মানে এটা জোড়া লেগে গেছে। আমরা এটা দিয়ে হচ্ছে ভাঙতে পারবো, এবং এটা দিয়ে আমরা জোড়া লাগাতে পারবো। তো এখন দেখেন এদিকে কিন্তু আমাদের টোটাল যে শেপটা আছে এই শেপটা কিন্তু এখন একটা হয়ে গেছে। এটার কাজ হচ্ছে ইউনিট, ইউনিট মানে জোড়া লাগানো।
তো সেই ক্ষেত্রে আমরা দেখেন এখন আমরা যে কোনো শেপই নেই না কেন, আমরা কিন্তু এইটার মাধ্যমে আমরা ইউনিট করে নিতে পারবো। তো ইউনিটের হচ্ছে আমরা এটাকে জোড়া লাগিয়ে আমরা যে কোনো কাজ কিন্তু করে নিতে পারবো। এরপরে হচ্ছে এখানে আমাদের মাইনাস। তো মাইনাসের ক্ষেত্রে হচ্ছে আমরা যেমন এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিলাম, আমি শুধু রেক্টেঙ্গেল টুল দিয়ে দেখাচ্ছি, আপনি যে কোনো শেপ কিন্তু নিতে পারেন। তা আমি এখান থেকে ধরুন এইভাবে করে নিলাম, নেওয়ার পর এখন যদি আমি মাইনাসের উপর ক্লিক করি, দেখেন এইখান থেকে শুরু করে আমাদের এই অংশ সম্পূর্ণটাই কিন্তু মাইনাস হয়ে গিয়েছে। যেহেতু আমাদের প্রথম শেপ এটা এবং দ্বিতীয় শেপ আমাদের এদিকে ছিল, সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় শেপটা মাইনাস হয়ে গেছে এবং আমাদের প্রথম শেপটা কিন্তু রয়ে গিয়েছে। এরপরে হচ্ছে এখান থেকে আমাদের এই অপশনের কাজটা শিখব। তো এই অপশনের জন্য আমরা আবার ওই দিক থেকে রেক্ট্যাঙ্গেল টুলে যাচ্ছি। আমি এদিকে সবগুলি রেক্ট্যাঙ্গেল দিয়ে দেখাচ্ছি, আপনি চাইলে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, ইলিপস টুল, পলিগনাল টুল এগুলি দিয়েও কিন্তু আপনি কাজ সেরে নিতে পারবেন। আমি জাস্ট কোনটার কাজ কি সেই বিষয়গুলি একটু দেখাই দিচ্ছি। তো এখান থেকে ধরুন এখন আমরা এটাকে সিলেক্ট করে নিলাম। এখন এটাকে যদি আমরা ক্লিক করে দিই, তাহলে যে কাজটা হবে, আমাদের বাহিরের যে অংশটা থাকবে সেটা ডিলিট হয়ে যাবে এবং মাঝখানের যে অংশটা থাকবে সেটা আমাদের রয়ে যাবে, যেমনটা আমাদের এই বৃত্ততে কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমি আবারও দেখাই দিচ্ছি আপনাদেরকে। যেমন আমরা এই দুইটা শেপ নিলাম, দুইটা শেপের এই যে এইখানের যে অংশটা আছে এবং এইখানের যে অংশটা আছে এইটা আমাদের ডিলিট হয়ে যাবে, আমাদের শুধুমাত্র এই মাঝখানের অংশটা থাকবে। অ্যান্ড দেন আমরা এখান থেকে ক্লিক করলে দেখেন আমাদের মাঝখানের অংশটা রয়ে গেছে এবং বাইরের দুইটা অংশ কিন্তু ডিলিট হয়ে গেল। এরপর হচ্ছে আমরা আবারও এদিক থেকে এখন আমরা ইলিপস টুলে যাচ্ছি। ইলিপস টুল দিয়ে কিছু দেখাই দিচ্ছি। আমরা এদিক থেকে এইভাবে নিলাম এবং আরেকটা এইভাবে নিলাম। এরপর আমরা সবটাকে সিলেক্ট করে আমরা রেড কালার করে দিচ্ছি। করে দেওয়ার পর এখন যদি আমরা এইটার উপর ক্লিক করে দিই, তাহলে কি হবে, আমাদের দুই সাইডে যেই মাঝখানে যেই অংশগুলি থাকবে সেগুলি আলাদা হয়ে যাবে এবং আমাদের বাহিরের অংশে যে অবজেক্টগুলি আছে সেগুলি কিন্তু আমাদের রয়ে যাবে। এরপরে চাইলে আপনি এগুলিকেও কিন্তু আলাদা করতে পারেন, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দেন, এটাকে সরাই দিলেন, শেষ, আমাদের এগুলি কিন্তু আলাদা হয়ে গেল। তো এইভাবে করে হচ্ছে আপনি এই যে পাথফাইন্ডারের এই যে অপশনগুলি হচ্ছে এই ধরনের কাজ করে। এরপরে আমরা আবারও এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম। এরপরে আমরা এদিক থেকে আরও কিছু শেপ নিয়ে নিচ্ছি, আমি কালার পরিবর্তন করে দিচ্ছি কিছু। তো এই হচ্ছে আমাদের তিনটা শেপ। এখন যদি আমরা এদিক থেকে ক্লিক করি, তাহলে আমাদের এখানে কিন্তু দেখেন চিকন কিছু লাইন চলে আসছে, যদিও এগুলি দেখা যাচ্ছে না, আমি স্ট্রোকের মধ্যে একটা কালার দিয়ে দেখাই দিচ্ছি। এই যে দেখেন হালকা চিকন করে কিন্তু আমাদের একটা লাইন রয়ে গিয়েছে। এরপরে হচ্ছে আমাদের এই যে এইখানে যে আউটলাইনের যে অপশনটা আছে, এটা দিলে আমাদের আউটলাইন হিসেবে থাকবে, আমরা যে শেপটা তৈরি করব সেটা আউটলাইন হিসেবে থাকবে। আমরা এখান থেকে আমরা শেপ নিচ্ছি এবং এখান থেকে আমি আরও কিছু শেপ নিচ্ছি। নেওয়ার পর আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা এদিক থেকে আউটলাইনের উপর ক্লিক করলাম, এটা হচ্ছে আউটলাইন। তো বিষয়টা আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। এরপরে আমাদের এখানে আমরা এই অপশনগুলি অবশ্যই প্রত্যেকে কিন্তু ভালোভাবে ব্যবহার করব এবং এদিক থেকে আমরা পাথফাইন্ডার সম্পর্কে কিন্তু আজকে ভালোভাবে শিখলাম। তবে এখানে একটা বিষয় আছে, আমি কিন্তু বেশিরভাগই এই পাথফাইন্ডারের কাজটা এখন আমি এদিক থেকে শেপ বিল্ডার টুল দিয়ে সেরে ফেলি। যেমন আমরা এদিক থেকে এইভাবে একটা শেপ নিলাম, আমি ফিল কালার করে দিচ্ছি। এরপরে আমরা অল্টার শিফট ধরে আরেকটাকে কপি করে আমি এদিক থেকে রেড কালার নিলাম, আমি ফিল কালার করে দিচ্ছি এটাকেও। এখন এই দুইটাকে সিলেক্ট করে আমি যদি এখান থেকে শেপ বিল্ডার টুলে গিয়ে আমরা অল্টার ধরে এই মাঝখানেরটাকে মাইনাস করতে চাই, তাও করে দিতে পারবো। এটাকে চাইলেও করতে পারবো, এটাকে চাইলেও করতে পারবো। এখান থেকে আমরা যে ডিভাইডের যে কাজটা করি এবং এখান থেকে পাথফাইন্ডারের যে বেশিরভাগই কাজগুলি আমরা এই পাথফাইন্ডার দিয়ে করি, এগুলি আমি এখন কিন্তু বেশিরভাগই শেপ বিল্ডার টুল দিয়ে করে ফেলি। তো সেই ক্ষেত্রে আপনারা যারা নতুন আছেন তাদের কিন্তু এই পাথফাইন্ডারটা অনেক প্রয়োজন, কারণ এখানে এমনও কিছু কাজ আছে যেগুলি আপনি শেপ বিল্ডার দিয়ে করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে এই পাথফাইন্ডারের ব্যবহারটা জানতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের এই লেয়ারের কাজগুলি আসলে করার দরকার নেই, ইলাস্ট্রেটরে কিন্তু লেয়ার আছে। তো লেয়ারে যদি আপনি কোনো কাজ করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক বেশি লেট হবে। তা আমরা লেয়ার টেয়ারের দরকার নেই, আমাদের যেহেতু পাথফাইন্ডার আছে, শেপ বিল্ডার টুল আছে,
আমরা এই দুইটা ভালোভাবে জানলে আমাদের লেয়ারের কাজের কোনো প্রয়োজন নেই। আর আমি এখন পর্যন্ত যত ভিডিও দিয়েছি একটা ভিডিওতেও কিন্তু ইলাস্ট্রেটরের কোনো লেয়ারের কোনো কাজই দেখাইনি, কারণ আমরা এই লেয়ারের বিষয়টা সবচেয়ে বেশি এলোমেলো হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা যদি লেয়ার ছাড়া আমরা কাজ করতে পারি তাহলে আমাদের লেয়ারের কি প্রয়োজন? এই লেয়ার নিয়ে কাজ করতে করতে কিন্তু আমাদের মাথাটা আসলে আউলায় যায়। এজন্য আমি লেয়ারের কোনো কাজই করি না এবং টোটালি বাদ দিয়ে দিয়েছি। তো আশা করছি আপনাদেরকে ক্রিয়েট আউটলাইন এবং পাথফাইন্ডারের যে বিষয়টা আছে এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। কে কে বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু কমেন্টে আসলে জানান না ভিডিওগুলি আসলে কেমন হইলো বা কোন অপশনটা বুঝতে পারেন নাই, বা আমি কিভাবে আপনাদেরকে আরেকটু ভালোভাবে বুঝাতে পারতাম। এই বিষয়গুলি যদি আপনারা আসলে আমাকে বলেন তাহলে আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু আস্তে আস্তে করে ইমপ্রুভ হবে। আমি জানি না আসলে আমার ভিডিওগুলির কোয়ালিটি কেমন হয় বা আমার কথাবার্তা কীরকম হয় বা আমার বোঝানোর ধরন কেমন। তো এই বিষয়গুলি যদি আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে সহযোগিতা না করেন যে আসলে আমাদের ভুলগুলি কোথায় হচ্ছে বা কোনভাবে বুঝাইলে আসলে আপনাদের জন্য ভালো হয়, এটা যদি বলে দেন তাহলে আপনাদের জন্য কিন্তু ভালো হবে। কারণ আমি তো একটা জায়গাতে বসে আছি, আপনারা বিভিন্ন প্রকার মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় বসে আছেন এবং বিভিন্ন জায়গা থেকে দেখছেন বিভিন্ন ধরনের চিন্তাভাবনা নিয়ে করতেছেন। তো সেক্ষেত্রে এক একজনের চিন্তাভাবনা যদি আমার কাছে আপনারা শেয়ার করেন আমি কিন্তু বুঝতে পারবো যে আসলেই এই কথাটা কি আসলে সত্যি কিনা বা এরকম করলেই কি আসলে বুঝতে পারবে কিনা। এটার উপর ভিত্তি করে কিন্তু আমি ভিডিও তৈরি করতে পারবো এবং আমি মনে করি যে আপনাদেরকে হয়তোবা আরও ভালোভাবে বুঝাতে পারবো। তো এটার জন্য অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে আমার ভিডিওগুলি কেমন হচ্ছে বা আরও কীরকম সহজভাবে কি শেখানো যায় কিনা বা আরও কোনো সহজ ওয়ে আছে কিনা, কোনভাবে শিখাইলে আপনারা সহজভাবে শিখতে পারবেন, এই বিষয়গুলি কমেন্টে জানাবেন। আপনারা যখন কমেন্ট করেন ভিডিওতে বা একটা ভিডিওতে যখন একটা লাইক দেন তখন আমার মনে হয় যে আসলে মনে হয় আমার ভিডিওগুলো অনেক বেশি ভালো হচ্ছে, এজন্য অনেকে লাইক দিচ্ছে এবং কমেন্টও করছে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি কেউ লাইক না দেন কমেন্ট না করেন আমার আসলে ভিডিও বানাইতে কিন্তু অত বেশি ভালো লাগে না। কারণ আমি যে ভিডিও বানাচ্ছি এটাতে আসলে অত পরিমাণ রেসপন্স আসতেছে না। যদিও বাংলাদেশে গ্রাফিক ডিজাইন শিখা পাবলিক খুবই কম, সেক্ষেত্রে আমার ভিউ যা আসে আমি মনে করি এটাই আমার কাছে অনেক কিছু। কিন্তু তারপরে যদি আপনারা এই যেই কজনই ভিডিওগুলি দেখেন যদি আমাকে কমেন্ট করে আরেকটু উৎসাহিত করেন বা আমার ভিডিওতে লাইক দেন তাহলে আমার কাছে আরও বেশি ভালো লাগবে এবং আরও বেশি বেশি ভিডিও বানাতে ইচ্ছা করবে এবং আরও ভালো ভালো ভিডিও এবং ভালোভাবে চিন্তা করে ভিডিও বানানোর প্ল্যান করার ইচ্ছা জাগে আর কি। তো আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।